হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্লাসরুম। আজকে যে চ্যাপ্টারটা তোমাদেরকে পড়াবো সেই চ্যাপ্টারটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড পার্ট। তোমাদের সিলেবাসের ক্লাস 10 এর সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, তার সেকেন্ড পার্ট হলো উদ্ভিদ হরমোন। তো উদ্ভিদ হরমোন তোমরা আগের চ্যাপ্টারে আগের পার্টে পড়েছো যে প্রাণী জগতে যেমন প্রাণীরা যেমন বাইরের উদ্দীপনায় সাড়া দেয়, বাইরের পরিবর্তনে সাড়া দেয়, সেরকম ভাবে উদ্ভিদেরাও সেরকম ভাবেই রেসপন্স করে। এবং সেই রেসপন্সটাকে আমরা বলেছি, বাইরের চেঞ্জটাকে জানাটাকে বলা হয় সংবেদনশীলতা। এবং সেই অনুযায়ী যে সাড়া দিচ্ছে, সেই অনুযায়ী যে কাজকর্মগুলো করা হচ্ছে, সেইগুলোকে বলা হয় রেসপন্স বা সাড়া প্রদান। এবার আমরা জানবো যে এই সাড়া প্রদান যে হচ্ছিল, এই সাড়া প্রদান গুলো করতে সাহায্য করছিল আমাদের সাড়া প্রদানের জন্য কিছু বিশেষ জিনিস, বিশেষ রাসায়নিক বলতে পারো, সেই রাসায়নিক গুলো কাজ করে। সেই রাসায়নিক গুলোকে আমরা বলে থাকি হরমোন। হরমোন নামটা তোমরা আগেও শুনেছো, ক্লাস 8 এর যে চ্যাপ্টার সেখানে তোমরা হরমোন সম্পর্কে পড়েছো। তো হরমোন কাকে বলে, প্রথমে জানতে হবে যে হরমোন কাকে বলে। হরমোন দুই রকমের প্রাণীদের দেহেও যেমন থাকে, মানে সমস্ত রকমের জীব দেহে থাকে, অর্থাৎ উদ্ভিদ দেহেও যেমন হরমোন থাকে, প্রাণী দেহেও হরমোন থাকে। দু জায়গাতে এদের কার্যকারিতা আলাদা, কিন্তু এদের বৈশিষ্ট্য কিন্তু সেম। ঠিক আছে, এরা প্রাণী দেহেও এদের ফিচার্স যেরকম, যা যা বৈশিষ্ট্য নিয়ে থাকে, উদ্ভিদ দেহেও সেই বৈশিষ্ট্য নিয়েই থাকে। এবং দু ক্ষেত্রে দু রকম কাজ করে, যেহেতু উদ্ভিদ প্রাণীর নিজেদের ক্যারেক্টারিস্টিক্স আলাদা, তাই তাদের হরমোনের ফাংশন আলাদা, নামও আলাদা। তো এবার যেটা জানবো সেটা হচ্ছে হরমোন কি। তো হরমোন হলো এমন একটা রাসায়নিক যেটা আমাদের দেহে, যদি বলি প্রাণী দেহে, তাহলে বিশেষ কোনো গ্রন্থি থেকে গঠিত হয়, তোমরা আগে জেনেছো এটা। আর উদ্ভিদ দেহের ক্ষেত্রে কিছু কোষ সমষ্টি বা কলা থেকে গঠিত হয়। উদ্ভিদ দেহে তো অঙ্গতন্ত্র এসব কিছু থাকে না, তো সেই জন্য সেক্ষেত্রে বিভিন্ন কোষ সমষ্টি, অর্থাৎ বিভিন্ন কোষ গুচ্ছ, কিছু কোষ মিলে গঠিত কলা, যেমন আমরা কলার নাম আগে পড়েছি, ছোটবেলায় কিছু ক্ষেত্রে পড়েছি, যেমন জাইলেম কলা, ফ্লোয়েম কলা, ভাজক কলা, এই সমস্ত কলা গুচ্ছ থেকে এই হরমোন গুলো খরিত হয়। এবার হরমোনের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা জানি যে হরমোন যখন যেখানে খরিত হয়, অর্থাৎ উৎসে, উৎসে কখনো সে কাজ করে, সে চলে যায় দূরবর্তী জায়গায়, দূরবর্তী জায়গায় গিয়ে তার ক্রিয়া করে। কিছু কিছু হরমোন এক্সেপশনাল, যাদেরকে লোকাল হরমোন বলা হয়, উদ্ভিদের ক্ষেত্রে সেরকম দূরবর্তী জায়গায় গিয়ে তারা ক্রিয়া করে সেই, এবং ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে এই পয়েন্টগুলো তাহলে সংজ্ঞার মধ্যে রাখবে। তাহলে সংজ্ঞার মধ্যে উদ্ভিদের ক্ষেত্রে কি হবে, হরমোনের উৎস হবে বিশেষ কোষ সমষ্টি বা তাদের আমরা বলতে পারি কলা, এটা হচ্ছে উৎস। এবার উৎস থেকে দূরে গিয়ে কাজ করবে, রেদার বলতে পারি কাজ করাবে, এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হবে। তাহলে হরমোনের সংজ্ঞা যখন আমি দেব, তখন সংজ্ঞায় কি বলবো, উদ্ভিদ হরমোনের সংজ্ঞার ক্ষেত্রে হরমোন যে সমস্ত রাসায়নিক একটা নির্দিষ্ট উৎস থেকে খরিত হয়ে, অর্থাৎ উৎস মানে নির্দিষ্ট কোষগুচ্ছ বা কলা থেকে খরিত হয়ে দূরবর্তী কোনো স্থানে গিয়ে ক্রিয়া করবে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হবে, তাকে আমরা বলবো উদ্ভিদ হরমোন। এবার এই উদ্ভিদ হরমোন ধরনের হতে পারে। উদ্ভিদ হরমোন সাধারণত দুটো ধরনের হয়, একটা হচ্ছে যেটা প্রাণী হরমোনের ক্ষেত্রেও তোমরা পরবর্তী ক্ষেত্রে জানবে, ন্যাচারাল বা প্রাকৃতিক হরমোন, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল বা কৃত্রিম হরমোন। ন্যাচারাল হরমোন মানে যেটা উদ্ভিদ দেহে সাধারণভাবে সংশ্লেষিত হয়, আর কৃত্রিম হরমোন যেটা আর্টিফিশিয়ালি ল্যাবে তৈরি করা হয়। অর্থাৎ আমরা আগে 8 বা 7 তোমরা পড়েছো যে এগ্রিকালচার বলে একটা ডিপার্টমেন্ট আছে অলরেডি সায়েন্সের, বায়োসায়েন্সের। তো এগ্রিকালচার ডিপার্টমেন্টের ক্ষেত্রে যে এই যে ল্যাবে তৈরি হরমোন গুলো, এইগুলো দিয়ে কি করা হয়, গাইড করা হয় যে তারা কি করে বেশি বেশি প্রোডাকশন করবে,
বেশি বেশি ফুড প্রোডাকশন হবে, যেহেতু ফুড প্রোডাকশন বা এই যে ফসল ক্রপ প্রোডাকশন এইগুলো হচ্ছে আমাদের দেশের একটা অর্থনৈতিক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। তো সেই জন্য সেই প্রোডাকশনে যাতে হেল্প হয় সেই কাজটা করবে হচ্ছে, সেই কাজটা করার জন্য ন্যাচারালি হলে সবসময় প্রোডাক্ট বেশি পাবো না। আমার শস্য ক্ষেত্রে যখন ফসল উৎপন্ন করতে হবে বেশি বেশি করে এবং সেটাকে বাণিজ্যিকরণ করতে হবে, তার জন্য শুধু ন্যাচারাল হরমোনে আমাদের হবে না, যেটা প্ল্যান্টের মধ্যে সাধারণ তৈরি হচ্ছে। আমি বাণিজ্যিকরণ করবো না, সেক্ষেত্রে সাধারণ যা তৈরি হচ্ছে তাতেই আমার হয়ে যাবে। যখন বেশি বেশি প্রোডাকশনের দরকার হবে, গাছটাকে তাড়াতাড়ি বাড়াতে হবে, গাছটাকে ভালো 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 উৎকৃষ্ট মানের ফসল তৈরি করতে হবে, তখন কিছু ক্ষেত্রে আমাদের আর্টিফিশিয়াল হরমোন প্রয়োগ করতে হয়। তো আমরা এই দু ধরনের হরমোনের কথাই এবং দু ধরনের হরমোনের কাজ এগুলো আমরা এই চ্যাপ্টারে ডিসকাস করবো। প্লান্ট হরমোন, প্রাকৃতিক হরমোনের মধ্যে আমরা তিনটে মেনলি হরমোনের কথা বলবো। সেই তিনটে হরমোন কারা? অক্সিন, সাইটোকাইনিন, আর জিব্বরেলিন। এই তিনটে হরমোনের কথা আমি ডিসকাস করবো। এবার যে হরমোনটার সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে অক্সিন। অক্সিন হচ্ছে একটা মেন প্লান্ট হরমোন, যে উদ্ভিদের ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকারিতা দেখিয়ে থাকে যে হরমোনটা, সেই হরমোনটা হলো অক্সিন। তো এই অক্সিনের প্রথমে জেনে নিতে হবে রাসায়নিক ফর্মুলা। এই অক্সিনের রাসায়নিক ফর্মুলার ক্ষেত্রে যে জিনিসগুলো পাবো সেগুলো হচ্ছে CH4NO। এই চারটে মৌল দিয়ে অক্সিন তৈরি। কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এই চারটে মৌল দিয়ে হচ্ছে অক্সিন এই হরমোনটা তৈরি। তো এই হরমোনটা যে সমস্ত উদ্ভিদের মেন যে ক্রিয়া, মেন রাসায়নিক প্রক্রিয়া, তার জন্য এটা প্রচন্ড হরমোন। এর একটা রাসায়নিক নাম আছে যেটাকে বলা হয় IAA, যেটাকে বলে অ্যাসিটিক অ্যাসিড। অক্সিনের রাসায়নিক নাম কি, এটা প্রশ্ন আসে। অক্সিনের রাসায়নিক নাম হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আর অক্সিন তৈরি হচ্ছে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন আর অক্সিজেন নিয়ে। এবার অক্সিন কোথা থেকে খরিত হয়, অর্থাৎ অক্সিনের উৎস। আমি বলেছি যে বিশেষ কোনো কোষ সমষ্টি থেকে খরিত হবে। বিশেষ কোনো কোষ সমষ্টি বলতে কলা হতে পারে, সেই কলাগুলো কলা, এক্ষেত্রে এই কলা হচ্ছে ভাজক কলা। এবার তোমরা জানো সবাই যে স্থায়ী কলার কখনো বিভাজন হয় না, স্থায়ী কলা স্থির আর ভাজক কলা বিভাজিত হয়। তো অক্সিনের একটা মেন ফাংশন হচ্ছে কোষ বিভাজন করা। তাহলে যে কোষ বিভাজন করে স্থায়ী কলা থেকে খরিত হতে পারে না, সে সবসময় খরিত হবে হচ্ছে ভাজক কলা থেকে। তাহলে অক্সিন খরিত হচ্ছে যে ভাজক কলা থেকে। এবার এই ভাজক কলা কোথায়? ভাজক কলা উদ্ভিদের সাধারণত সেই সেই পার্ট গুলোতে থাকে যে পার্ট গুলো কোষ বিভাজন হয় এবং বৃদ্ধি হয়। আমরা জানি কোন কোন পার্টের উদ্ভিদের ডালপালা বাড়ে বা উদ্ভিদ জেনারেলি লম্বায় বাড়ে। তো লম্বায় বাড়ানোর জন্য উদ্ভিদের গাছের মাথার দিকে যখন একটা ছোট চারা গাছ দেখবে, খেয়াল করবে গাছের মাথার দিকে এরকম ছোট বাট বা মুকুল টাইপের জিনিস বের হয়। তো সেই জিনিসটাকে বলা হয় অগ্রমুকুল। তো অক্সিন প্রধানত এই খরিত হয়। এছাড়া মূলের যে অগ্রভাগ সেখান থেকে অক্সিন খরিত হয়। যে যে জায়গা দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে সেই সেই জায়গা থেকে, সেই ভাজক কলা থেকে অক্সিন খরিত হয়। তাহলে অক্সিনের উৎস জানলাম। এবার জানবো হচ্ছে অক্সিনের ভূমিকা কি, উদ্ভিদ দেহে অক্সিন কি রোল প্লে করে দেয়া হচ্ছে। তাহলে অক্সিনের ভূমিকা, তো অক্সিনের প্রথম যে ভূমিকা, সেই ভূমিকাটা হচ্ছে অগ্রস্থ প্রকটতা। অগ্রস্থ প্রকটতা কি? অগ্রস্থ প্রকটতা হচ্ছে যেটা আমি বললাম অক্সিন খরিত হয়, অর্থাৎ
গাছের মাথার দিকে যে মুকুলটা, যে বাটটা বের হচ্ছে, যেটা দিয়ে সাধারণত পাতা বেরোয় বা আমরা দেখি গাছটা লম্বায় বাড়ছে, সেই জায়গা থেকে অক্সিজেন ক্ষরিত হয়। কি এবার ক্ষরিত হয়ে সে কি করে, সেই জায়গার কোষের বিভাজন ঘটায়। এই যদি হয় গাছের ওপর পোর্শন, এইখানে অক্সিজেন ক্ষরিত হচ্ছে, যে এখানে অক্সিজেন ক্ষরিত হচ্ছে, এই জায়গার কোষ বিভাজন ঘটছে, অর্থাৎ গাছ দৈর্ঘ্যে বৃদ্ধি পাচ্ছে। তেমনি অক্সিজেন আরেকটা কাজ করে, সেটা হচ্ছে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিটাকে ব্যাহত করে, পার্শ্বীয় বৃদ্ধি ব্যাহত করে। ডালপালা বেরোচ্ছে, ব্রাঞ্চেস বেরোচ্ছে, এই জায়গাতেও মুকুল থাকে। তো পার্শ্বীয় মুকুলের ক্ষেত্রে আমরা অন্য হরমোনের ফাংশন করব। অক্সিজেন এই ডালপালা ব্রাঞ্চেস বৃদ্ধিতে বাধা দেয়, অগ্রমুকুলের বৃদ্ধিটাকে ত্বরান্বিত করে। অনেক সময় তোমরা দেখে থাকবে যে চাষিরা বা বাড়িতেও দেখে থাকবে মায়েরা যখন, মা বাবারা যখন টবের কাজ করেন, তখন গাছটা মাঝে মাঝে মাথা থেকে ছেটে দেওয়া হয়, এবং মাথাটাকে ছেটে দিলে গাছটা ঝোপের মতো বৃদ্ধি পায়। যখনই গাছের এই পোর্শনটা আমি কেটে দেব, তখন কি হবে, গাছটার অগ্রস্থ প্রকটতা আর হবে না। অগ্রস্থ প্রকটতা হবে না মানে গাছটা না বেড়ে গাছটা গোল হয়ে বাড়বে। এই গোল হয়ে বাড়ার জন্য অন্য হরমোন প্লে করে, যার নাম হচ্ছে জিবরেলিন। তো সেটা আমরা পরে ডিসকাস করব। ব্রাঞ্চেস হবে না, অক্সিজেনের ক্ষেত্রে গাছ দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে। এই যে অক্সিজেনের যে এই ধর্মটা, এই ধর্মটাকেই নাম দেওয়া হয়েছে অগ্রস্থ প্রকটতা। তাহলে অগ্রস্থ প্রকটতা হলো গাছের অগ্রমুকুলের বৃদ্ধি, অর্থাৎ অক্সিজেন যেহেতু গাছের অগ্রভাগের অগ্রমুকুলে ক্ষরিত হয়, অগ্রমুকুল অঞ্চলের ভাজক কলায় ক্ষরিত হয় এবং অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়, তাই এই ঘটনাটাকে বলা হচ্ছে অগ্রস্থ প্রকটতা। কেন বলা হচ্ছে, তারপর প্রকট কথা, তাহলে সেই কাকে ডমিনেট করছে না, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিকে ডমিনেট করছে, অর্থাৎ ব্রাঞ্চেস ক্রিয়েশন মানে শাখা প্রশাখা তৈরিটাকে বন্ধ করে দিয়ে গাছকে দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটাচ্ছে। যেহেতু এটাকে বন্ধ করে এইদিকে বৃদ্ধি ঘটাচ্ছে, তাই এই ঘটনাটাকে বলা হচ্ছে অগ্রস্থ প্রকটতা। এই অগ্রস্থ প্রকটতা মাধ্যমিক। আর তোমরা সবসময় আমি যেটা বলি যে মাধ্যমিক মানেই হচ্ছে 2 নম্বরেও যদি কোয়েশ্চেন আসে তাহলে এরকম একটা ছবি দিয়ে দাও। এই যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাচ্ছে, এখানটা লিখে দিলে অক্সিজেন, আর এখানে যে ব্রাঞ্চেসটা বেরোচ্ছে এখানে অক্সিজেন জায়গায় কাটা দিয়ে দিয়ে, তার মানে কি অগ্রমুকুলের বৃদ্ধি হচ্ছে, পার্শ্বমুকুলের বৃদ্ধি ব্যাহত হচ্ছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে অগ্রস্থ প্রকটতা। নেক্সট হচ্ছে কোষ বিভাজন। যেহেতু অক্সিজেন ভাজক কলায় ক্ষরিত হয়, তাহলে ভাজক কলায় যখন ক্ষরিত হচ্ছে, তাহলে ভাজক কলার ফাংশনই হচ্ছে কোষ বিভাজন করা। তাহলে অক্সিজেন অবভিয়াসলি কোষ বিভাজন, আর কোষ বিভাজনে যদি হেল্প না করে তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কি করে হবে। তাহলে কারোর দৈর্ঘ্য বৃদ্ধি হওয়ার জন্য তার নাম্বার অফ সেল বাড়তে হবে, বা সেলের আকার আয়তন যদি বাড়ে তাহলে সে প্রস্থে বাড়তে পারে বা দৈর্ঘ্যে সামান্য বাড়তে পারে, কিন্তু অনেকটা বৃদ্ধি হতে পারে না। তাই জন্য কোষ বিভাজন করানোটা হচ্ছে অক্সিজেনের কাজ। অক্সিজেন ভাজক কলা কোষ বিভাজনকে ত্বরান্বিত করে, কোষের বিভাজনকে বাড়িয়ে দেয়। 3 নম্বর, এই আর কোষ বিভাজন কি করে করবে অক্সিজেন, অক্সিজেন কি করে, কোষের মধ্যে ডিএনএ সংশ্লেষের পরিমাণ বাড়িয়ে দেয়। বা ডিএনএ সংশ্লেষের পরিমাণ যেই বেড়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, কোষকে অটোমেটিক্যালি যখন নিউক্লিয়াসে প্রচুর পরিমাণে ডিএনএ তৈরি হয়ে যাচ্ছে, তাহলে নিউক্লিয়াসকে বিভাজিত হতেই হবে, তখন মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজিত হয়ে যাচ্ছে, ফলে নাম্বার অফ সেল বেড়ে যাচ্ছে। থার্ড হচ্ছে আয়তনে বৃদ্ধি। এবার কোষকে যেমন নাম্বার অফ সেল বাড়াচ্ছে, তেমনি কোষকে মোটা সোটাও করছে, মানে আয়তনেও বাড়াচ্ছে, অর্থাৎ কোষ প্রাচীরের মধ্যে পেপটাইডোগ্লাইকানের সংশ্লেষ বাড়াচ্ছে, আরো কিছু কেমিক্যালের সংশ্লেষ বাড়িয়ে কোষকে আয়তনেও বড় করছে। ঠিক আছে, এটা হলো থার্ড পয়েন্ট। এবার ফোর্থ পয়েন্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে, আচ্ছা ওটার আগে আরো একটা জিনিস, আরো কতগুলো আলোচনা করে নি, মোস্ট ইম্পর্টেন্টটা লাস্টেই করবো, মূল সৃষ্টি। অক্সিজেন কি করে, অক্সিজেন কাণ্ডের নিচে যে মূল হওয়া, মূল তৈরি হওয়া, যখন চারা গাছ, নতুন চারা গাছ তৈরি হয়, তো যদি আমি কাণ্ডের একটা পোর্শনকে রাখিয়ে দিলাম, সেই কাণ্ডের তলা দিয়ে যে মূলটা বেরোবে, সেই যে মূলটা যাদের ধরো গাছের ডাল থেকে যখন চারা গাছ হচ্ছে, নর্মালি বেরোচ্ছে, আমি বাইরে থেকে কোনো কেমিক্যাল, কোনো রাসায়নিক দিতে হচ্ছে না, আমি ডাল কেটে মাটিতে পুড়ে পুঁতে দিলাম, দেখলাম যে পর্ব থেকে মূল বের হচ্ছে, তাহলে হওয়াতে সাহায্য করে হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, বা যখন পুরো ফুল থেকে, একদম ভ্রূণ থেকে যখন মূলটা বেরোচ্ছে, সেই মূল সৃষ্টি করাতেও সাহায্য করছে অক্সিজেন। ফিফথ পয়েন্ট হচ্ছে ফল সৃষ্টি।
ফল যখন তৈরি হবে অর্থাৎ ডিম্বাশয়, আমরা জানি যে নিষেক হয়, যৌন জনন হয় গাছের ক্ষেত্রে। যৌন জননের সময় আমরা কি হয়, ফল, তোমরা পরাগযোগ করেছো, পরাগযোগ ঘটে, পরাগযোগের পরে হচ্ছে নিষেক হয়, নিষেক যদিও নেক্সট চ্যাপ্টারে ডিটেইলে ডিসকাশন আছে। নিষেক হয়, নিষেকের ফলে ডিম্বাশয়, ফুলের ডিম্বাশয়, ফুলের 4টে পার্ট থাকে আমরা জানি, বৃতি, দলমণ্ডল, পুংকেশর আর গর্ভকেশর। সেই গর্ভকেশরের নিচের পোর্শনে যে ডিম্বাশয় থাকে সেই ডিম্বাশয় ফলে রূপান্তরিত হয় আর ডিম্বক গুলো বীজে রূপান্তরিত হয়। তাই ডিম্বাশয়ের যে ফলে রূপান্তর, সেই ফলে রূপান্তরের কাজটা করায় হচ্ছে অক্সিন। অক্সিন এই রূপান্তরে হেল্প করে। ঠিক আছে, তাহলে এটা 5 নম্বর পয়েন্ট। এবার লাস্ট পয়েন্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, মাধ্যমিকের ক্ষেত্রে 3 মার্কসে ইম্পর্টেন্ট। এই যে পয়েন্ট গুলো বললাম তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে হচ্ছে অগ্রস্ত প্রকাটা। যে পয়েন্টটা আমি এবার ডিসকাস করব সেটা হচ্ছে অক্সিন ট্রপিক চলনের হেল্প করে। অক্সিন মেনলি ফটোট্রপিক আর জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি ফটোট্রপিক আর জিওট্রপিক কি, এটা দেখে নেবে। ট্রপিক চলন, ট্রপিক চলন টার্মটা আগে আমি আগের চ্যাপ্টারে পড়িয়েছি। ট্রপিক চলন হলো দিক নির্ণীত চলন, অর্থাৎ যে আলো আসছে সেই দিকে উদ্ভিদঙ্গ বেঁকে যায়। একটা এক্সাম্পল দিয়েছিলাম বা তোমরা পড়েছিলে, সেটা হচ্ছে একটা অন্ধকার ঘরের মধ্যে একটা গাছ লাগালে সেই গাছটা দেখা যাচ্ছে যে আলোর দিকে বেঁকে যাচ্ছে। ঠিক আছে, এই বেঁকে যাওয়াটা নিয়ন্ত্রণ করে হচ্ছে অক্সিন হরমোন। এর কি করে নিয়ন্ত্রণ করে সেটা বলবো, সেটা বলার পর্ব জেনে নিতে হবে। কাণ্ড, এটা হচ্ছে কাণ্ডের পোর্শন, একটা গাছের টুকরো, চারা গাছ, এটা হচ্ছে মূলের পোর্শন। এবার এখানে একটা জিনিস মাথায় রাখবে, কাণ্ড কম অক্সিনে কম সক্রিয়। মানে কাণ্ড রাদার যদি বলি বেশি অক্সিনে বেশি সক্রিয়। কাণ্ডের যেদিকে অক্সিজেনের পরিমাণ বেশি সেদিকে অক্সিজেনের, কাণ্ডের দেখা যাবে অক্সিজেনের কার্যকারিতা বেশি এবং সেই দিকে কোষ বিভাজন হবে। ঠিক আছে, মূলের ক্ষেত্রে এদিকে লিখছি, মূল কম অক্সিজেনে বেশি অনুভূতিশীল। সেক্ষেত্রে মূলের যেদিকে কম অক্সিজেন জমা হবে সেই দিকে সেখানের কোষ বেশি বিভাজিত করে। এইবার বলবো যে এই যে কাণ্ডের টুকরোটা, এই টুকরোটায় আলো এই দিক থেকে পড়ছে। এবার যে অক্সিজেনের ধর্ম হচ্ছে যে দিক থেকে আলো পড়বে অক্সিজেন তার বিপরীত দিকে সংশ্লেষিত হবে। আলো যে দিক থেকে আসবে তার বিপরীত দিকে অক্সিজেন সংশ্লেষিত হবে বেশি। তাহলে কাণ্ডের এই পোর্শনে আলো পড়েছে, এই পোর্শনে দেখো কম অক্সিজেন সংশ্লেষিত হয়েছে, আমি কম কালো করেছি। এই পোর্শনে আলো কম পড়েছে, তাহলে এই পোর্শনে বেশি অক্সিজেন সংশ্লেষিত হয়েছে, তাই বেশি কালো পড়ছে। মূলের ক্ষেত্রেও সেম, এখানে কম আলো পড়েছে তাই কম অক্সিজেন, এদিকে সরি এখানে বেশি আলো পড়েছে তাই কম অক্সিজেন। যেহেতু বলেছি যে আলো বেশি মানে অক্সিজেন কম সংশ্লেষিত হবে, তাহলে বেশি আলো পড়েছে তাই কম অক্সিজেন, এখানে কম আলো পড়েছে তাই বেশি অক্সিজেন সংশ্লেষিত হয়েছে। এবার যে জায়গাটা বললাম এইখানটা লাগবে কাজে। তাহলে যেখানে বেশি অক্সিজেন সংশ্লেষিত হয়েছে, কাণ্ড হচ্ছে বেশি অক্সিজেনে বেশি সহানুভূতিশীল বা বেশি অনুভূতিশীল। তার মানে যখনই বেশি অক্সিজেন, কাণ্ড বেশি সক্রিয়, বেশি সক্রিয় মানে সেখানে কোষ দ্রুত বিভাজিত হবে। এবার এই জায়গার কোষ যদি হঠাৎ দ্রুত, মূলের ক্ষেত্রে যেহেতু মূল মূল যেদিকে আলো পড়ছে সেদিকে কম অক্সিজেন হচ্ছে বা মূল কম অক্সিজেনে বেশি অনুভূতিশীল, তা সেই জন্য মূলের ক্ষেত্রে কোষ বিভাজনটা হবে এই দিকে। যেহেতু এই দিকে কোষ বিভাজন হবে তাহলে মূল এই দিকে বেঁকে যাবে। অর্থাৎ সেই জন্য মূলের ক্ষেত্রে দেখা যায় যে আমরা বলে থাকি যে কাণ্ডের ক্ষেত্রে পজিটিভ ফটোট্রপিক চলন হয় এবং মূলের ক্ষেত্রে নেগেটিভ ফটোট্রপিক চলন হয়। সেম যদি জিওট্রপিকের ক্ষেত্রে দেখি, জিওট্রপিকের ক্ষেত্রে মূলের ক্ষেত্রে পজিটিভ
নেক্সট যে প্রাকৃতিক হরমোনটা, সেই প্রাকৃতিক হরমোনটা হচ্ছে জিবরেলিন। জিবরেলিন প্রথম আবিষ্কার হয়েছিল ধান গাছের বাকেনি রোগ সৃষ্টি করে যে ছত্রাক, সেই ছত্রাকের নাম হচ্ছে জিবরেলা ফুজিকুরি বা জিবরেলা ফুজিকুরোই। সেই জিবরেলা ফুজিকুরোই থেকে প্রথম জিবরেলিন সংশ্লেষিত করা হয়। অক্সিনের তেমনি জিবরেলিনের রাসায়নিক নাম হচ্ছে জিএ, জিবরেলিক অ্যাসিড। জিবরেলিনের রাসায়নিক নাম হলো জিবরেলিক অ্যাসিড। এবার জিবরেলিন তৈরি হয়, জিবরেলিনের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে, জিবরেলিন হরমোন যার মধ্যে নাইট্রোজেন থাকে না। নাইট্রোজেন থাকে না, এর আগেরটাই আমি বলেছি যে প্রাকৃতিক হরমোন যেটা অক্সিন, তার মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে। জিবরেলিনের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে, তো নাইট্রোজেন থাকে না। ঠিক আছে, জিবরেলিন হচ্ছে একমাত্র এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ এর ক্ষেত্রে এটা আসে। ঠিক আছে, এবার জিবরেলিনের ভূমিকা, তাহলে এখানে দুটো দুটো কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, এর আগের টপিকের কোয়েশ্চেন ইম্পর্টেন্ট গুলো বলে দিয়েছি, এখানে কিছু কিছু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এক হচ্ছে জিবরেলিক অ্যাসিড, জিবরেলিনের রাসায়নিক নাম কি বা জিবরেলিনের রাসায়নিক ফর্মুলা কি, সেখানে হচ্ছে জিবরেলিক অ্যাসিড। উদ্ভিদ দেহের নাইট্রোজেন বিহীন হরমোন কোনটা? উদ্ভিদ দেহের নাইট্রোজেন বিহীন হরমোন হচ্ছে জিবরেলিন। আসতে পারে, চারটে অপশন দিয়ে দিল, দিয়ে বললো না এর মধ্যে কোনটা নাইট্রোজেন বিহীন হরমোন, সেটাও আসতে পারে। জিবরেলিন প্রথম কোথা থেকে সংশ্লেষিত হয়েছিল? দ্যাট ইজ জিবরেলা ফুজিকুরি বা জিবরেলা ফুজিকুরোই। ওকে, এবার নেক্সট হচ্ছে, নেক্সট যেটায় যাবো সেটা হচ্ছে জিবরেলিনের ভূমিকা। ভূমিকা বলতে প্রথম যেটা, সেটা হচ্ছে বীজের সুপ্ত দশা ভঙ্গ করে। তোমাদের বইয়ে দেখবে এই টার্মটাই লেখা আছে যে বীজের সুপ্ত দশা ভঙ্গ করে। এবার বীজের সুপ্ত দশা, এবার আমরা দেখি যে গাছ, ধরো গাছ লাগানোর সাথে সাথে সঙ্গে সঙ্গে আজকে বীজটা পুঁতলাম, কালকেই গাছটা বেরিয়ে গেল, এরকম কি হয়? এরকম হয় না। তার কারণ হচ্ছে, যেমন তোমরা তোমরা ছোট ক্লাসে হয়তো কিছু কি পড়েছো না, তোমরা অযৌন জনন এখনো বোধহয় পড়ো, নেক্সট চ্যাপ্টারে তোমরা পড়বে অযৌন জনন। তো তখন তোমরা দেখবে যে কিছু কিছু প্রাণীও আছে যারা অনুকূল পরিবেশে নিজেদের সন্তানকে বড় করে। ঠিক তেমনি উদ্ভিদের ক্ষেত্রেও, উদ্ভিদের ক্ষেত্রেও গাছ তখনই জন্মাবে যখন একটা অনুকূল পরিবেশ হবে, সুপ্ত দশা তখনই ভঙ্গ হবে যখন একটা অনুকূল পরিবেশ হবে, পারিপার্শ্বিক পরিবেশ ঠিকঠাক আছে। এরকম নয় যে বন্যা হচ্ছে একটা গাছ সঙ্গে সঙ্গে তখনই জন্মে গেল, এরকম হয় না। সেই অবস্থায়, সেই যে অবস্থা, সুপ্ত দশা হচ্ছে খানিকটা হচ্ছে ঘুমন্ত দশা, অর্থাৎ বীজ ওই সময় ঘুমিয়ে রাখা। আর ঘুমিয়ে থাকা থেকে তাকে যখন অনুকূল পরিবেশ এলো, যখন পরিবেশ, চারপাশের পরিবেশ ঠিক আছে, এখন যদি গাছটা পায়, গাছটা সুন্দরভাবে বাড়তে পারবে, ঠিকঠাক জল আছে, ঠিকঠাক মাটি আছে, ঠিকঠাক রৌদ্র রয়েছে, ঠিকঠাক আবহাওয়া রয়েছে, সেই পরিবেশে যদি গাছ বীজ থেকে চারা গাছটা বেরোয়, সেই চারা গাছটার কোনো ক্ষতি হবে না। সেটা সেন্স করে কে? সেটা সেন্স করে এই হরমোনটা, যার নাম জিবরেলিন। তো জিবরেলিন সেটাকে সেন্স করে তখন জীবের সুপ্ত দশাকে ভঙ্গ করে, সেই সুপ্ত দশাকে ভাঙে হচ্ছে জিবরেলিন। ঠিক আছে, জিবরেলিক অ্যাসিড এই সুপ্ত দশাকে ভঙ্গ করতে সাহায্য করে। এবার দ্বিতীয় দ্বিতীয় পয়েন্ট, ফার্স্ট হচ্ছে তাহলে সুপ্ত দশা ভঙ্গ করে, আমি আর লিখলাম না। সেকেন্ড হচ্ছে, সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে পর্ব মধ্যে বৃদ্ধি করে, এটা এটা আচ্ছা, ফার্স্ট এরটাও লিখে নিই, সুপ্ত দশা ভঙ্গ করে। দুই, পর্ব মধ্যে বৃদ্ধি। এবার যদি একটা গাছকে দেখি, সেই গাছের এরকম যদি একটা কাণ্ড হয়, তো কাণ্ডের মাঝে মাঝে এরকম অবস্থান থাকে যেখান থেকে শাখা প্রশাখা বা ডালপালা বের হয়। তো সেই জায়গাগুলোকে, এটা তোমরা নিচু ক্লাসে পড়েছো, সেই জায়গাগুলোকে বলা হয় পর্ব। আর পর্বের মাঝে যে পোর্শনটা, সেই পোর্শনটাকে বলা হয় পর্ব মধ্য। এই পর্ব মধ্যের বৃদ্ধি ঘটায় জিবরেলিন। জিবরেলিনও কিন্তু গাছকে লম্বায় বাড়তে সাহায্য করে। ঠিক আছে, পর্ব মধ্যের বৃদ্ধি ঘটায় অর্থাৎ গাছকে লম্বায় বাড়তে সাহায্য করে। এটা হলো 2 নম্বর পয়েন্ট।
3 নম্বর পয়েন্ট হচ্ছে ফলের বৃদ্ধি। জিবেরেলিন আরেকটা জিনিস করে, কর্মমধ্যকে শুধু লম্বায় নয় প্রস্থেও বাড়াতে সাহায্য করে, গাছকে মোটাও করে। ঠিক আছে, যেমন দৈর্ঘ্যে বৃদ্ধি করায় তেমনি প্রস্থেও বৃদ্ধি করে, দৈর্ঘ্য প্রস্থ দুদিকেই জিবেরেলিন বাড়ায়। এবার হচ্ছে ফলের বৃদ্ধি। তো ফলের বৃদ্ধি কি, এর আগে যেমন বললাম যে অক্সিনের ক্ষেত্রে ডিম্বাশয়কে ফলে রূপান্তরিত হতে সাহায্য করছিল, আর এ ছোট ফলকে বড় করছে, আস্তে আস্তে ফলের আকার আয়তনে বৃদ্ধি করছে জিব্বারেলিন। এটা হচ্ছে থার্ড পয়েন্ট। তাহলে জিব্বারেলিনের ক্ষেত্রে কি কি ইম্পর্টেন্ট আবার বলে দিই। জিব্বারেলিক অ্যাসিড, জিব্বারেলিন হলো নাইট্রোজেন বিহীন হরমোন, আর জিব্বারেলিন এক হচ্ছে সুপ্ত দশা ভঙ্গ করে, দুই হচ্ছে কর্মমধ্যের বৃদ্ধি ঘটায়। কর্মমধ্যের বৃদ্ধি ঘটানোটাকে একটা টার্ম দিয়ে ইউজ করা হয় যাকে বলা হয় বোল্টিং। ঠিক আছে, কর্মমধ্যে বৃদ্ধি ঘটানোটাকে বলা হয় বোল্টিং। বোল্টিং কাকে বলে এটা প্রশ্ন আসে। তৃতীয় হচ্ছে ফলের বৃদ্ধি, অর্থাৎ ফলের আকার আয়তনের বৃদ্ধি ঘটায়। এবার যাবো থার্ড হরমোন সাইটোকাইনিন। এবার হচ্ছে সাইটোকাইনিন। সাইটোকাইনিনের রাসায়নিক নাম হচ্ছে 6 ফুরফুরাইল অ্যামাইনো পিউরিন। এটা হচ্ছে পিউরিন জাতীয় হরমোন, যেটা আগেরটায় বলতে মিস করেছি, সেটা হচ্ছে জিব্বারেলিন হচ্ছে একটা চার্পিনয়েড জাতীয় হরমোন। এটাও জিব্বারেলিনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এবং জিব্বারেলিনের উৎস হচ্ছে অপরিণত বীজ, বীজপত্র। যেহেতু বীজের সুপ্ত দশা ভঙ্গ করে আমি বলেছিলাম, তো সেই জন্য বীজ, বীজপত্র এই সমস্ত জায়গা থেকে জিব্বারেলিন ক্ষরিত হয়। এবার এটার ক্ষেত্রে সাইটোকাইনিন, সাইটোকাইনিনের রাসায়নিক নাম 6 ফুরফুরাইল অ্যামাইনো পিউরিন। এটাতেও অক্সিনের মতোই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন সব কটাই থাকে। এবার এ কাজ করে কোষ বিভাজনে। কোষ বিভাজনের কাজও সেম অক্সিনের মতোই। এই ডিএনএ সংশ্লেষের পরিমাণ বাড়িয়ে দেয়। এবার একটা কোষে যখনই ডিএনএ সংশ্লেষের পরিমাণ বেড়ে যাচ্ছে, তখনই সেই কোষটা আর একসাথে ইনট্যাক্ট থাকতে পারবে না, তখনই তার মাইটোসিস বিভাজন হতেই হবে। তখন মাইটোসিস বিভাজন হচ্ছে এবং কোষটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ কোষ বিভাজন হচ্ছে। সেক্ষেত্রে দৈর্ঘ্যে বাড়ছে অথবা প্রস্থে বাড়ছে। এবার দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় পয়েন্ট যেটা, অক্সিনের ক্ষেত্রে অক্সিন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটাচ্ছিল, আর এ পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়, অর্থাৎ এই অক্সিনের বিপরীত ক্রিয়া করে। অক্সিন যেমন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটাচ্ছিল, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিকে রোধ করছিল, ঠিক সেরকমই সাইটোকাইনেনের ক্ষেত্রে অগ্রমুকুলের বৃদ্ধিকে রোধ করে, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, ব্রাঞ্চেস হয়ে যায়। ঠিক আছে, পার্শ্ব মুকুল থেকে ব্রাঞ্চ বের হয়। থার্ড হচ্ছে পত্রমোচন বিলম্বিত করা। অনেক সময় প্রশ্ন আসে যে বার্ধক্য রোধ করে কোন হরমোন। বার্ধক্য রোধ করে সাইটোকাইনিন, আমাদের নয় উদ্ভিদের। ঠিক আছে, পত্রমোচন বিলম্বিত করা, বিলম্বিত কথার মানে হচ্ছে দেরি। আর পত্রমোচন মানে পাতা ঝরে যাওয়া, অর্থাৎ গাছের যে পাতা ঝরে যায়, কোনো কোনো গাছের পাতা খুব তাড়াতাড়ি ঝরে যায়। আমরা জানি যে কিছু গাছ হয় চিরহরিত উদ্ভিদ, যাদের পাতা সারা বছর থাকে। আমরা দেখতে পাই সারা বছর কি থাকে, তা তো থাকে না, কারণ কিছু টাইমে টাইমে পাতা ঝরে। তোমরা 9-এর থার্ড চ্যাপ্টারে রেশন পড়েছো, গাছের রেশন মানে পাতা ঝরা হচ্ছে গাছের রেশনের একটা প্রক্রিয়া। কিন্তু পাতা ঝরা গাছের বার্ধক্যজনিত একটা প্রক্রিয়া। তো সেই পত্রমোচনকে বিলম্বিত করে হচ্ছে সাইটোকাইনিন, অর্থাৎ দেরি করায় পত্রমোচনকে। যদি সাইটোকাইনিন ঠিকঠাক পরিমাণে গ্রো করে, তাহলে তাদের ক্ষেত্রে পত্রমোচন মানে তাদের ক্ষেত্রে বার্ধক্য দেখতে আসবে, বিলম্বিত বার্ধক্য বা পত্রমোচন বিলম্বিত হবে। ঠিক আছে, এই হচ্ছে তিনটে প্রাকৃতিক হরমোন। হয়ে গেল তিনটে প্রাকৃতিক হরমোনের। ও আরেকটা হচ্ছে সাইটোকাইনিন কোথায় পাওয়া যায়। সাইটোকাইনিন পাওয়া যায় হচ্ছে, উৎসটা বললাম না, উৎসটা হচ্ছে বীজের শস্য। শস্যর ক্ষেত্রে বা অপরিণত বীজ, তার সমমূলের অংশে পাওয়া যায়। বা যেমন আমরা দেখতে পাই যে হচ্ছে ডাবের জলে, ডাবের জলে প্রচুর পরিমাণে সাইটোকাইনিন থাকে। ঠিক আছে, টমেটোর রস, এই সমস্ত জিনিসে প্রচুর পরিমাণে সাইটোকাইনিন থাকে। তো এই হচ্ছে আমাদের তিনটে হরমোন, যেগুলো হচ্ছে প্রাকৃতিক হরমোন। এবার আমরা যাব হচ্ছে কৃত্রিম হরমোনে। তো কৃত্রিম হরমোন কাকে বলে। প্রথম হচ্ছে কৃত্রিম তৈরি করার প্রয়োজনীয়তা হলো কেন, যেটা আমি চ্যাপ্টারের শুরুতেই বলেছি যে কৃত্রিম হরমোন তৈরি করার প্রয়োজনীয়তা এই জন্যই হলো যে প্রাকৃতিক হরমোন গাছের নর্মাল একটা বৃদ্ধি ঘটাচ্ছে। যখন আমি সেই গাছকে বাণিজ্যিক পারপাসে ইউজ করব, সেই গাছ থেকে আমি অর্থকরী কিছু আনবো, তখন আমাকে প্রচুর পরিমাণে প্রোডাকশন বাড়াতে হবে।
প্রচুর পরিমাণে ফল ফুল যেগুলো আমার দরকার সেই জিনিসগুলোকে প্রচুর পরিমাণে তৈরি করতে হবে। তো সেই তৈরির জন্য আমাকে কিছু কিছু কৃত্রিম, যে কারণে সার এসেছে ঠিক সেই কারণেই কৃত্রিম হরমোন এসেছে, যে কারণে ফার্টিলাইজার আমরা ইউজ করছি ঠিক সেই কারণেই কৃত্রিম হরমোনকে আবিষ্কার করা হয়েছে। তার মানে কৃত্রিম হরমোন বেশি বেশি প্রয়োগ করলে গাছের পক্ষে ভালো তা নয়, কিন্তু সাফিসিয়েন্ট পরিমাণে যদি প্রয়োগ করা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে গাছকে আলাদাভাবে তার জনন করার জন্য, তাকে নতুন গাছ প্রোডাকশনের জন্য সংকরায়ন, মানে তোমরা হয়তো পরে পড়বে যে একটা গাছের সাথে আরেকটা গাছ মিশিয়ে দুটো গাছকে নতুন ধরনের একটা প্রজাতি তৈরির জন্য, এই সমস্ত ক্ষেত্রে কৃত্রিম হরমোন মানে একটা রেভলিউশন এনেছিল আমাদের কৃষিকার্যে বা এগ্রিকালচার সায়েন্সে, এগ্রিকালচারাল সায়েন্সে। তো এবার কৃত্রিম হরমোন সম্পর্কে পড়বো। ঠিক আছে, কৃত্রিম হরমোনের ভূমিকাগুলো আমরা কিছু কিছু কৃত্রিম হরমোনের কিছু কিছু কাজ পড়বো। যেমন প্রথম হচ্ছে শাখা কলম থেকে উদ্ভিদ সৃষ্টি। এবার শাখা কলম হচ্ছে গাছের একটা জনন পদ্ধতি। নেক্সট 2 নম্বর চ্যাপ্টারে তোমরা পড়বে যে উদ্ভিদের অযৌন জননের কতগুলো পদ্ধতি হয়। একটা অযৌন জননের পদ্ধতি হচ্ছে শাখা কলম, যেটা জেনারেলি তোমরা জেনে থাকবে জবা গাছে অনেক সময় ডাল কেটে লাগালে সেখান থেকে চারা গাছ বের হয়, নতুন গাছ তৈরি হয়ে যায়। এই জায়গায় এবার আমি যখন বাড়িতে করছি, ঠিক আছে, আমি নর্মাল নর্মাল গাছের নর্মাল যে হরমোন ফলন হবে তার ওয়েট করলাম। নর্মালি অক্সিন এইগুলো করায়, অক্সিন মূল সৃষ্টি করে আমি বলেছি। কিন্তু আমি যখন এটাকেই যখন বাজারজাতকরণ করবো বা বিক্রির জন্য করবো তখন আমাকে তাড়াতাড়ি করতে হবে। তো সেই তাড়াতাড়ি করার জন্য আমি যখন ওটাকে বসাচ্ছি মাটিতে, সেই সময় এই দুটো হরমোনের মধ্যে যে কোনো একটা যদি স্প্রে করে নিই তাহলে সেক্ষেত্রে মূল সৃষ্টি ত্বরান্বিত হবে। আইবিএ, এনএ। আইবিএ এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এনএ হচ্ছে ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। এটা আমি ফুল ফর্ম গুলো জানার জন্য বলছি, তোমাদের মোটামুটি শর্ট ফর্ম গুলো জানলেই হবে। নেক্সট হচ্ছে অপরিণত ফল মোচন রোধ। অপরিণত ফল মানে যে ফল কাঁচা ফল যদি আমি বাজারে বিক্রি করি সেরকম দাম পাবো না, যে ফলটা সেরকম টেস্ট নয় কাঁচা ফলের। যে ফলগুলো কাঁচা অবস্থায় খাওয়া যায় ঠিক আছে, যেমন আম কাঁচা কাঁচাও খায় পাকাও খায়, কিন্তু সব ফল তো তা নয়। তো যে ফলগুলো কাঁচা অবস্থায় যদি খাওয়া যায় না, সেটা যদি গাছের কোনো কোনো নিজস্ব প্রবলেম, গাছটা হয়তো ঠিকঠাক পরিমাণ আলো বাতাস পাচ্ছে না বা যে কোনো কারণে রোগ হতে পারে, কোনো কারণে সেই ফল সেই ফল গাছের ফল অপরিণত অবস্থায় ঝরে যাচ্ছে, তো সেটাকে আমরা কি করে রোধ করবো? যেমন আমাদের অল্প বয়সে চুল পেকে যায়, চুল ঝরে যায়, সেটাকে রোধ করার জন্য আমরা বিভিন্ন ওষুধপত্র খাই। তো সেরকম ওষুধ যেগুলো, সেগুলো হচ্ছে 2,4-D। 2,4-Dর নাম তোমরা আগেও পড়েছো, কৃত্রিম জিববারেলিন আর কৃত্রিম সাইটোকাইন। এইগুলো হচ্ছে অপরিণত ফল পচন রোধ করবে। তৃতীয়, আগাছা বিনাশ। আগাছা বিনাশের কথাও ক্লাস 8-এ বোধহয় সম্ভবত 7/8-এ তোমরা পড়েছো। আগাছা, আমি জানবো আগাছা। আগাছা হচ্ছে আমি যখন জমিতে, আমি যখন বাণিজ্যিক পারপাসে, বারবার আমি বলছি যে এই হরমোন গুলো কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবহার করা হয় জেনারেলি। এবার যদি আমি মনে করি আমি বাড়িতে বিশাল বড় বাগান করবো, সেক্ষেত্রে আমিও ব্যবহার করতে পারি, পারি না সেটা নয়, কিন্তু মেনলি এগুলো অর্থনৈতিক ক্ষেত্রে বাণিজ্যিকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আগাছা বিনাশের ক্ষেত্রে আমি বললাম যে একটা জমি, বড় জমি, সেখানে আমি ধান চাষ করেছি আমি বিক্রি করবো বলে, তাহলে সেই ধান চাষের জন্য সেখানে সেই জমিতে প্রচুর আগাছা জন্মেছে। আমি তো ওই জমির মাটিটা তৈরি করেছি আমার ধানটা ভালো হবে বলে, সেই মাটিতে আমি কিছু সার প্রয়োগ করেছি ভালো করার জন্য। এবার সেখানে যদি কিছু আগাছা, আগাছা মিন্স অপ্রয়োজনীয় কিছু গাছ, যে গাছগুলো আমার প্রয়োজনে লাগবে না, সেটা যে কোনো গাছ হতে পারে, তারা জন্ম নেয়, তারা কি করবে সেই মাটির যে পুষ্টি উপাদান, যেটা ধান গাছ যেটা লাগিয়েছিলাম যাকে আমি বিক্রি করব তার পাওয়ার কথা, সেই পুষ্টি উপাদানগুলো তারা নিয়ে নেবে। যখনই আগাছা, তাদেরকে আগাছা বলবো, সেই গাছগুলোকে, সেই অপ্রয়োজনীয় গাছগুলোকে আমরা বলি উইড বা আগাছা, আর উইডিসাইড। ঠিক আছে, তো এইটা হচ্ছে 2,4-D। 2,4-D হচ্ছে একটা আগাছা নাশক হিসাবে কাজ করে। 2,4-D যদি আমি স্প্রে করি সে আমার গাছের কোনো ক্ষতি করবে না, কিন্তু আগাছাগুলোকে মেরে দেবে। আগাছাগুলোকে, এছাড়া আগাছা টেনে টেনেও তোলা যেতে পারে, কিন্তু প্রচুর পরিমাণে বড় জমিতে যদি প্রচুর আগাছা হয়ে যায় সেটা তো প্লাগ করে সবসময় তোলা সম্ভব না, তো সেক্ষেত্রে এটা ইউজ করা হবে। এরপরে হচ্ছে বীজবিহীন ফল উৎপাদন। এই বীজবিহীন ফল উৎপাদনকে একটা নাম দেয়া হয়, সেই নামটা হচ্ছে পার্থেনোকার্প।
কোয়েশ্চেন আসে হোয়াট ইজ পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি কাকে বলে? পার্থেনোকার্পি হচ্ছে বীজ বিহীন ফল উৎপাদন, অর্থাৎ যে ফলটা অপরন্ত অবস্থায় পরিপক্ক হবে, মানে তার বীজ ডিম্বাশয় ফলে পরিণত হয়ে যাচ্ছে কিন্তু ডিম্বক বীজে পরিণত হচ্ছে না, তার আগেই ফলটা উৎপন্ন হয়ে যাচ্ছে। তার মানে কি, আমার তারা আছে, আমার তাড়াতাড়ি বাজারে ছাড়তে হবে, বা আমি তাড়াতাড়ি হরমোন স্প্রে করে দিয়ে বীজবিহীন ফল তৈরি করে দিলাম। সেই ধরনের ফল ফল তৈরির যে পদ্ধতি তাকে বলা হচ্ছে পার্থেনোকার্পি। জেনারেলি তোমরা আঙুরে দেখবে বীজ থাকে না। তো আঙুর আমরা বাজার থেকে যেগুলো কিনে কিনে খাই, বেশিরভাগ ক্ষেত্রে বীজ থাকে না। এছাড়া আপেলের ক্ষেত্রে অনেক সময় বীজ পাবে, অনেক সময় থাকে না। তো আপেল, আঙুর, তরমুজের ক্ষেত্রেও হয় এগুলো বীজবিহীন। এই অনেক সময় অর্থাৎ গ্লুটামিক অ্যাসিড স্প্রে করে এই হরমোন গুলোকে কার্পি করিয়ে বিক্রি করে দেওয়া হয়, বাজারজাতকরণ করে দেওয়া হয়। এই প্রসেসটাকে বলা হয় বীজবিহীন ফল উৎপাদনের পদ্ধতিটাকে বলা হয় পার্থেনোকার্পি। অর্থাৎ বীজবিহীন ফলের ক্ষেত্রে কোনো নিষেধ হচ্ছে না, তাই ডিম্বাশয় ফলে পরিণত হচ্ছে কিন্তু ডিম্বক বীজে পরিণত হচ্ছে না, বীজ তৈরি হচ্ছে না। আমি গাছ তৈরি করবো হয়তো অন্য কোনো পদ্ধতিতে করবে গাছ, ঠিক আছে। এই হচ্ছে দিস ইজ দ্য এন্ড অফ দ্য 1.2। 1.2 এর এটাই এরপরের চ্যাপ্টারে, পরের ভিডিওতে যেটা পড়াবো সেটা হচ্ছে প্রাণী হরমোন। ওকে, আজকের জন্য এইটুকু। থ্যাংক ইউ।